ডিজিজ অ্যানিমিয়া আমাদের দেশে বিশেষ করে যাদের লো সোশিও ইকোনমিক কন্ডিশন যেখানে হচ্ছে যে লিভিং স্ট্যান্ডার্ড অত বেশি ভালো না সেই সব দেশে কিন্তু অ্যানিমিয়াটা অনেক বেশি কম এখন অ্যানিমিয়াটা আমাদের প্রেগন্যান্সির জন্য একটু ডেফিনিশনের চেঞ্জ সেটা কি আমরা ফার্স্ট শুধু যদি সিম্পলি চিন্তা করি যে অ্যানিমিয়াটা কি তোমরা সবাই জানো এটা হচ্ছে যে ইনসাফিশিয়েন্ট হিমোগ্লোবিন টু ক্যারি আউট অক্সিজেন রিকোয়ারমেন্ট টু দ্য টিস্যু টিস্যুতে যে পরিমাণ অক্সিজেন যাওয়ার কথা হিমোগ্লোবিন সেই পরিমাণ ক্যারি করতে পারছে না এখন এটা ডব্লিউএইচও ডেফিনিশনে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন হচ্ছে 11 গ্রাম পার্সেন্ট হচ্ছে নরমাল কিন্তু যেহেতু প্রেগন্যান্সিতে ফিজিওলজিক্যাল ডাইলুশন হয় সেজন্য ডব্লিউএইচও বলছে কাট অফ ভ্যালু সাজেস্টেড হচ্ছে 10 গ্রাম ঠিক আছে তাহলে 10 গ্রামের যদি নিচে আসে হিমোগ্লোবিন তখন আমরা প্রেগন্যান্সিতে এটাকে অ্যানিমিয়া বলছি এখন ডেফিনিশন বাই ডব্লিউএইচও হিমোগ্লোবিন হচ্ছে আমি যেটা বললাম লেস দ্যান 11 গ্রাম পার ডিএল হচ্ছে অ্যানিমিয়া আর প্রেগন্যান্সিতে হচ্ছে লেস দ্যান 10 এখন এটাকে আবার গ্রেডেশন করছে অ্যানিমিয়াকে ভাগ করছে যেমন হচ্ছে মাইল্ড মডারেট সিভিয়ার মাইল্ড কত বলবো 9 to 10.9 এর দূর থাকলে হিমোগ্লোবিন তখন বলবো মাইল্ড আর 7 to 8.9 মানে 9 এর নিচে তাহলে 10 থেকে 9 পর্যন্ত হচ্ছে মাইল্ড 9 থেকে 7 পর্যন্ত মডারেট লেস দেন 7 হচ্ছে সিভিয়ার আর ভেরি সিভিয়ার হচ্ছে যে লেস দেন 4 আচ্ছা এখন হচ্ছে হেমাটোক্রিট অনুযায়ী আর হচ্ছে হিমোগ্লোবিন অনুযায়ী যেটা হেমাটোক্রিটে হচ্ছে যে 24 to 37% এরকম পর্যন্ত হচ্ছে মডারেট আর 13 to 23% হচ্ছে সিভিয়ার ভেরি সিভিয়ার লেস দেন 30 যেটা হেমাটোক্রিটের তার মনে না রাখলেও হবে শুধু হিমোগ্লোবিন দিয়ে মাইল্ড মডারেট সিভিয়ারটা মনে রাখতে হবে আচ্ছা এখন ম্যাগনিটিউড অফ প্রবলেমটা কতটা গুরুত্বপূর্ণ কি পরিমাণ এটা প্রিভিলেন্স এটা আমরা যদি দেখি গ্লোবালি about 30% বাট ইন ডেভেলপিং কান্ট্রি যেটা আমরা বললাম যেমন হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশ এইসব সাবকন্টিনেন্টে হচ্ছে 40 to 90% অনেক বেশি তাহলে তাই না রেসপন্সিবল ফর 40% অফ ম্যাটারনাল ডেথ অনেক বড় একটা ফিগার 40% ম্যাটারনাল ডেথ করে সেটা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি তারপর হচ্ছে রিজন ফর ইনক্রিজড ইনসিডেন্স অফ এনিমিয়া কেন আমাদের এত বেশি এনিমিয়া তাহলে আমাদের কিছু কিছু হচ্ছে যে লাইফস্টাইলগত প্রবলেম তারপর হচ্ছে আমাদের কিছু কিছু আমরা অনেক কিছু অ্যাভেল করতে অ্যাবিলিটির বাইরে অ্যাভেল করতে পারি না সেই কারণে প্লাস হচ্ছে এডুকেশনাল ইলিটারেসি এগুলো বেশি সেসব কারণে তাহলে আমরা দেখি পুয়ার প্রি প্রেগন্যান্সি আয়রন ব্যালেন্স যদি কম থাকে সেক্ষেত্রে এনিমিয়া হচ্ছে পুয়ার প্রি প্রেগন্যান্সি আয়রন কেন কম থাকতেছে কারণ হচ্ছে আমাদের দেশে লিপিডেড চাইল্ড বার্থ হয় বার্থ স্পেস কম তারপর হচ্ছে যে প্রপার সাপ্লিমেন্টেশন অফ আয়রন ডিউরিং প্রেগন্যান্সি সে বারবার বাচ্চা নেওয়ার গ্যাপটাও কম আবার যখন সে নিচ্ছে তখন সে এএনসি তে যায় না অ্যান্টিনাটাল কেয়ার করে না একবার যায় বা দুইবার যায় তখন পর্যাপ্ত পরিমাণে পুরো প্রেগন্যান্সিতে সে আয়রন খায় না বা আয়রন রিচ যেগুলো ডায়েট সেগুলো সম্পর্কে তার নলেজ নাই বা সেগুলো কিভাবে কোন 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 খাবারে আয়রন বেশি সেগুলো জ্ঞানের অভাবে নিতে পারছে না অ্যাভেলেবেল থাকলেও সবকিছু মিলিয়ে প্লাস হচ্ছে যে আমাদের দেশে হচ্ছে কিছু কিছু ইনফেকশন বেশি যেমন হচ্ছে ওয়ার্ম ইনফেকশন তারপর ম্যালেরিয়া কালাজ্বর প্যারাসাইটিক ইনফেকশন গুলা প্লাস হচ্ছে যে হুকম ইনফেস্টেশন সবকিছু মিলিয়ে আমাদের দেশে অ্যানিমিয়াটার ইনসিডেন্স বেশি আচ্ছা এখানে যেগুলোই ক্রনিক malnutrition poor ability of iron due to predominantly vegetable diet অনেকে টাবু সোশ্যাল টাবু কাস্টম এগুলোর জন্য অনেকে কিন্তু শুধু ভেজিটেরিয়ান যারা নন ভেজ তো ভেজের মধ্যে তো প্রোটিন রিচ প্রোটিনের মধ্যে যেগুলো মিট যেগুলোতে বেশি সেগুলো সে নেয় না ফলে প্রেগন্যান্সিতে সে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে ভুগে আর জিআই ইনফেস্টেশনের মধ্যে কালাজ্বর ওয়ার্ম ইনফেস্টেশন এগুলো আমি বলছি আমি একটু দ্রুত যেতে চাচ্ছি কি দুটো একসাথে কভার করতে হবে তো সেই জন্য তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় আমাকে বলো হ্যাঁ হ্যালো ম্যাম একটা অ্যাবনর্মাল সাউন্ড দিচ্ছে ম্যাম আপনার হেডফোন থাকলে হেডফোন ইউজ করুন তো ম্যাম হেডফোন থাকলে ম্যাম ফ্যানের আওয়াজ হচ্ছে এটা ফ্যান মনে হয় ফ্যানের না ম্যাম একটা হেডফোন থাকলে ইউজ করুন বুঝতে পারবো না যে আমি কোথায় আছি বুঝছো
ফ্যান অফ না করলেও হেডফোন একটা হেডফোন ইউজ করেন ম্যাম, তাহলে সাউন্ডটা ইয়ে হবে না। হেডফোন নিয়ে আসুন। আচ্ছা ওকে, তাহলে আমি আগাই। আমরা সিম্পটম কি কি পেতে পারি? এক হচ্ছে যে ল্যাক অফ কনসেন্ট্রেশন, তার হচ্ছে ইনফেকশনের রেট বাড়বে, পালপিটেশন, ইরিটেবিলিটি, ফ্যাটিগ, উইকনেস, ডিজিনেস, হেডেক, স্কোটোমাস, ইরিটেবিলিটি সবকিছুই কিন্তু অ্যানিমিয়ার জন্য হবে। এটা ইন জেনারেল সব অ্যানিমিয়াতে। হ্যাঁ, নেক্সট হচ্ছে শুধুমাত্র আয়রন ডেফিসিয়েন্সিতে তাহলে আমরা কি কি ফিচার পেতে পারি? জাস্ট এক মিনিট, আমি হেডফোনটা লাগাই। হ্যালো হ্যালো, এখন কি ব্যাটার শোনা যায়? আগে থেকে একটু ভালো শোনা যাচ্ছে ম্যাম। ওকে, আচ্ছা শুধুমাত্র আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য আমাদের যে ফিচারগুলো সেগুলো হচ্ছে গ্লোসাইটিস, স্টোমাটাইটিস, ডিসপেজিয়া যেটাকে আমরা বলি পামার বিজন সিনড্রোম, অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস, ড্রাই পেল স্কিন, স্পুন শেপড নেলস, পলিডাইকিয়া, স্ক্লেরি, হেয়ার লস আর পিকা। পিকা হচ্ছে একটা অ্যাবনরমাল অ্যাপেটাইট, যেটাতে প্রেগন্যান্সিতে পেশেন্টরা মাটি পর্যন্ত খায় পিকা। সেগুলো সবকিছুই কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য হয়। আচ্ছা তাহলে জেনারেল অ্যানিমিয়াতে যেগুলো সেগুলো হচ্ছে সেগুলো থাকবে, প্লাস এগুলো স্পেশাল আয়রন ডেফিসিয়েন্সির জন্য। এখন আমরা সাইন কি কি পেতে পারি সেটা তো সবাই তোমরা জানো, অ্যানিমিয়া আমরা কিভাবে দেখি, কোথায় পাই। যেমন হচ্ছে যে আমরা প্যালোর স্কিন এন্ড মিউকাস মেমব্রেন, গ্লোসাইটিস, স্টোমাটাইটিস, তারপর পলিডাইকিয়া যেটা বললাম, ইডিমা পেতে পারি, ল্যাগ ইডিমা, সেটা সিভিয়ার হইলে সাধারণত। তারপরে টেকিকার্ডিয়া পেতে পারি, আর হচ্ছে সফট ইনজেকশন সিস্টোলিক মারমার। স্লাইড শো করতে তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ম্যাম দেখা যাচ্ছে। বাট আমি তো এটা ইয়াতে দিই নাই স্লাইড। ম্যাম নিচে ডান কর্নারে ম্যাম। ম্যাম ভলিউমের বাম পাশে, ভলিউমটার জাস্ট বাম পাশে। বাম পাশে চিহ্নটা, বাম পাশে ভলিউমের বাম পাশে চিহ্নটা। এটা তো ইয়া এটা ম্যাম আরেকটু নিচে। জি আরেকটু নিচে কোথায়? এদিকে উপরের কর্নারে দেখে না, লেফট সাইডে। ম্যাম নিচে ডান কর্নারে, নিচে ডানে নিচে ডান কর্নারে তো ডান কর্নারে ভলিউমের যে লোয়ার রাইট কর্নারে। ভলিউমের জাস্ট বাম পাশে ম্যাম, ভলিউমের জাস্ট বাম পাশে। ম্যাম লোয়ার রাইট কর্নারে যান আগে। হচ্ছে দাঁড়াও, আমি উপর থেকে ওই দিন ক্লাস এসেছি উপরে পাইছিলাম কর্নারের, আমার আগেই ইয়াতে স্লাইড শোতে ইয়া করার দরকার ছিল। এমনি দেখতে প্রবলেম হচ্ছে তোমাদের? আর একটু ফুল স্ক্রিন হলে ভালো হয়, তাই না? আচ্ছা ম্যাম আপনি কন্টিনিউ করেন, এভাবে ও পরে অন্য কারোর থেকে স্লাইডটা নিয়ে নিতে পারবে, সমস্যা নেই। ম্যাম ডানে নিচে একটা বইয়ের ছবি আছে, বইয়ের ছবির পাশে একটা মনিটরের ছবি আছে, এইটাতে ক্লিক করলে হবে। বইয়ের ছবিটাতে একটা ক্রস চিহ্ন আসছে, বুঝছো? বইয়ের ছবির পাশের চিহ্নটাতে ক্লিক করলে হবে, স্লাইড ডানে নিচে।
স্লাইড শেয়ার দিতে পারছি না যে ম্যাম আপনার বামে ম্যাম আমি কিছুই আপনার পাচ্ছি বামে। না কেন। আচ্ছা আমার বাম মানে এই হাত না, তোমাকে আমাকে দেখতে পাচ্ছ? এই এই পাশেই তো না, এই পাশেই কেন পাচ্ছি না? এখানে তো বইয়ের কোনো একটা এরর, কিছু একটা এরর প্রবলেম হচ্ছে সেই জন্য। না ম্যাম এর বিপরীত পাশে ম্যাম, এটার বিপরীত পাশে ম্যাম। এখানে যে নোটস এবং কমেন্টস লেখা আছে, ওই কমেন্টস এর পরে চারটা চিহ্ন আছে দেখেন, তার চতুর্থ চিহ্নটা। এটাই চলে গেছে। এই যে পাইছি। কি ম্যাম এটাই জি। এটাই মনে হয় প্রবাবলি না। থ্যাংক ইউ। আচ্ছা তোমরা তাহলে এখানে ছবিতে দেখো, এটা কয়লোনাইকিয়া আর এটা হচ্ছে যে আমরা যেটা লোয়ার পালভিব্রাল কনজাংটিভা পালভার, আর এখানেও কয়লোনাইকিয়া। এটা তো এনিমিয়ার জন্য আমি এমনি জাস্ট কিছু ছবি নিচ্ছি আর কি। আচ্ছা এখন আমাদের এনিমিয়ার কজ কি? কজ হচ্ছে তাহলে মেইনলি দুইটা, ফিজিওলজিক্যাল আর প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল কখন কখন হচ্ছে? যখন হচ্ছে যে ডিমান্ডটা বেড়ে যাচ্ছে, যেমন হচ্ছে পিউবার্টিতে হচ্ছে, প্রেগন্যান্সিতে হচ্ছে, যখন ডিমান্ডের সাথে সাথে ইনটেকটা সাফিসিয়েন্ট হচ্ছে না। আর প্যাথোলজিক্যাল কখন? প্যাথোলজিক্যালের মধ্যে নিউট্রিশনাল এক নাম্বার কারণ হচ্ছে যে ম্যালনিউট্রিশন, কেউ ঠিকমতো খাচ্ছে না বা কেউ ঠিকমতো সাফিসিয়েন্ট ডায়েট নিচ্ছে কিন্তু ঠিকমতো অ্যাবজর্পশন হচ্ছে না, ম্যাল অ্যাবজর্পশন। কারণ হচ্ছে যে তার ওয়ার্ম ইনফেস্টেশন আমরা একটু আগে বললাম। তারপর হচ্ছে যেমন অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস থাকতে পারে, ব্লিডিং পেপটিক আলসার, অনেকগুলো কারণে। আর হেমোরেজিকটাই হচ্ছে যে মেইন। হেমোরেজিকের মধ্যেও কিন্তু কিছু কিছু ডিজিজ আছে আর কিছু কিছু হচ্ছে প্রেগন্যান্সি রিলেটেড। কিছু কিছু ডিজিজের মধ্যে হচ্ছে ব্লিডিং পেপটিক আলসার যেগুলা, তারপরে পাইলস, তারপরে হচ্ছে যে বুকওয়ার্ম ইনফেস্টেশন, এগুলো হচ্ছে হেমোরেজিক এর মধ্যে কজ। তারপরে ফিমেলদের স্পেশালি নন প্রেগন্যান্টদের ক্ষেত্রে হচ্ছে যে মেনস্ট্রুয়েশনের মেনোরেঞ্জিয়া যদি থাকে। আর একটা স্পেশাল ফর্ম সেটা কি হিমোলাইটিক। হিমোলাইটিক এর মধ্যে আমাদের আছে থ্যালাসেমিয়া, সিকেল সেল এনিমিয়া, এগুলো। এখন কমন এনিমিয়া প্রেগন্যান্সিতে তাহলে আমরা কি কি পাচ্ছি? নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি এনিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি। নিউট্রিশনালের মধ্যে আমাদের কি এলিমেন্ট কি ডেফিসিয়েন্সির কারণে স্পেশাল এনিমিয়া হচ্ছে? তা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, ফোলেট ডেফিসিয়েন্সি, ভিটামিন বি ডেফিসিয়েন্সি। এই তিনটা মেজর। এরপরে আমরা হিমোগ্লোবিনোপ্যাথিস, এর মধ্যে থ্যালাসেমিয়া আর হচ্ছে সিকেল সেল ডিজিজ। রেয়ার ফর্ম যেগুলা সেগুলো হয় কিন্তু সেগুলো রেয়ার, আমাদের অত বেশি জানার দরকার নেই। প্লাস্টিক, অটোইমিউন হিমোলাইটিক, লিউকোমিয়া, প্যারাক্সিমেন, হিমোগ্লোবিনুরিয়া, ওগুলো না জানলেও চলবে। এখন হচ্ছে আমাদের আয়রনটা বডি থেকে অ্যাকচুয়ালি লস হয় কিভাবে? আমরা তো কিছু প্যাথোলজিক্যাল, ফিজিওলজিক্যাল এগুলা ছাড়াও আমাদের কিন্তু আয়রনটা লস হয় কন্টিনিউয়াসলি। সেটা কিভাবে? যেমন হচ্ছে যে স্কিন, ইউরিন, ফিসেস এগুলোতে গিয়ে 1 to 2 মিলিগ্রাম পার ডে এই পরিমাণ আয়রন লস হয়। তাহলে আয়রন নেওয়াটা, ইনটেক করাটা কতটা জরুরি না? আর এরপরে হচ্ছে মেনস্ট্রুয়েশন হচ্ছে 20 to 30 মিলিগ্রাম পার সাইকেল। তাহলে মেয়েদের, স্পেশালি মেয়েদের আয়রনটা অনেক বেশি দরকার ছেলেদের চেয়ে, নন প্রেগনেন্ট স্ট্যাটাসে। আর আয়রন অ্যাবজর্পশনটা কিভাবে হয়? আয়রন অ্যাবজর্পশন বেসিক্যালি ইনভার্সলি প্রপোর্শনাল টু দা অ্যামাউন্ট অফ আয়রন ইন দা বডি। বডিতে যার যত রিজার্ভ বেশি থাকবে তার অ্যাবজর্পশন কম হবে, আর যার কম থাকবে রিজার্ভ তার অ্যাবজর্পশন বেশি হবে। এরপরে হচ্ছে প্রেগন্যান্সিতে কি কি ফিজিওলজিক্যাল চেঞ্জ হচ্ছে এনিমিয়া রিলেটেড সেটা একটু দেখি আমরা। প্লাজমা ভলিউমটা তোমরা জানো 34 এর মধ্যে অনেক বেশি প্লাজমা ভলিউম বাড়তেছে 50%, বাট আরবিসি মাস, সেল মাসটা অত বেশি বাড়ছে না 25%। যার ফলে কি হচ্ছে? ফিজিওলজিক্যাল হিমোডাইলুশন। হিমোডাইলুশনের কারণ তাহলে কি কি? হিমোগ্লোবিন, হিমাটোক্রিট, আরবিসি তিনটাই কমতেছে বাট প্লাজমাটা বাড়তেছে। No change in MCV or MCS, mean corpuscular volume or mean corpuscular hemoglobin, এর মধ্যে কিন্তু কোনো চেঞ্জ হয় না, কিন্তু ওই হিমোগ্লোবিন, হেমাটোক্রিট, আরবিসি টোটাল মাসটাই, সেল মাসটাই কমে যাচ্ছে ইন কম্পারিজন টু প্লাজমা। তাহলে 2 to 3 fold increase in iron requirement। এদিকে হচ্ছে আমরা একটু আগে দেখলাম ফিমেলদের স্পেশালি আয়রনের ডিমান্ডটা অনেক বেশি, তার মধ্যে প্রেগন্যান্সি হয়ে আরো বেশি বেড়ে গেল 2 to 3 fold। তার মানে আয়রন শুধু ডিমান্ড প্রেগন্যান্সিতে অনেক বেশি।
10 to 20 fold increase in folate requirement 10 থেকে 20 গুণ ফোলেটের রিকোয়ারমেন্টও বেড়ে যায় প্রেগন্যান্সিতে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া এটার ক্রাইটেরিয়া কেমন হবে কত পর্যন্ত আমরা অ্যানিমিয়াকে ফিজিওলজিক্যাল চিন্তা করতে পারি সেটা হচ্ছে হিমোগ্লোবিন আমার 10 গ্রাম পারসেন্ট আরবিসি 3.2 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার এর নিচে গেলে কিন্তু এটা আর ফিজিওলজিক্যাল রইল না পিসিভি 30% পর্যন্ত accepted peripheral smear showing normal morphology of RBC with central pallor দেখো মরফোলজিটা কিন্তু নরমাল থাকবে একটু সেন্ট্রাল প্যালর সেটা অ্যাকসেপ্টেড কিন্তু মরফোলজিটা নরমাল থাকতে হবে এগুলো হচ্ছে ফিজিক্যাল অ্যানিমিয়া ক্রাইটেরিয়া তাহলে দেখো এখানে শুধুমাত্র আরবিসির যে কনসেন্ট্রেশন সেটাই এখানে এই স্লাইডে দেখা যাচ্ছে কম মানে ডাইলিউশন হয়ে গেছে তাই না তাহলে এটা আমার ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া এখানে সেল সাইজের খুব বেশি একটা চেঞ্জ নাই মরফোলজিক্যাল কোনো একটা ডিফারেন্স নাই বাট শুধুমাত্র কনসেন্ট্রেশনটাই চেঞ্জ হয়েছে এখন আমাদের যে প্রেগন্যান্সিতে আমরা বললাম প্লাজমা ভলিউমটা বেড়ে যাচ্ছে এটা কি আমাদের জন্য ভালো না খারাপ এটা কি সিগনিফিকেন্স আছে সেটা হচ্ছে টু মিট দ্য ডিমান্ডস অফ দ্য এনলার্জ ইউটেরাস উইথ ইটস গ্রেটলি হাইপারট্রফিড ভাস্কুলার সিস্টেম অনেক বেশি সার্কুলেশন পাঠাতে হবে সেই পরিমাণ ব্লাড ইনস্ট্যান্ট রেডি করতে হবে না তাই না তো প্লাজমা ভলিউমটা বেড়ে ব্লাডের ভলিউমটা বেড়ে যাচ্ছে ফলে সার্কুলেশনটা ঠিকমতো পাচ্ছে হাইপার সার্কুলেশনটা মেইনটেইন হচ্ছে to protect the mother and in turn the fetus against the deleterious effects of impaired venous return in the supine and erect position আমরা জানি প্রেগন্যান্সিতে সুপাইন পজিশনে ইনফেরিয়র ভেনা ক্যাপার উপরে গ্র্যাভিড ইউটেরাসের ওয়েটের কারণে ভেনাস রিটার্নে হ্যাম্পার হয় তো সেই ক্ষেত্রে যদি ব্লাড ভলিউম সাফিসিয়েন্ট না থাকে সেটাতে অনেক বেশি হ্যাম্পার হইতো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হয়ে যেত সবারই কিন্তু ফিজিওলজিক্যাল হাইপার ভলিউমিয়ার জন্য অনেকটা কভার হয়ে যায় to safeguard the mother against the adverse effects of blood loss associated with parturition ডেলিভারির সময় যে পরিমাণ ব্লাড আসলে আমরা অ্যাকচুয়ালি দেখি অনেক বেশি ব্লাড ব্লিডিং হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু অতটা ব্লাড না ওর সাথে প্লাজমা ভলিউমটা অনেক বেশি থাকে বলে ব্লাডের ভলিউমটা অনেক বেশি দেখায় ফলে মা যে পরিমাণ ব্লাড লস আমরা ভার্চুয়ালি মানে দেখি বাস্তবে কিন্তু আসলে তদ্দূর না বলে মাটা এটা অত বেশি খারাপ থাকে না খারাপ হয় না এরপরে আমাদের আয়রন কতদূর পর্যন্ত প্রেগন্যান্সিতে নিতে হবে আর্লি প্রেগন্যান্সিতে হচ্ছে 2.5 মিলিগ্রাম পার ডে লিস্ট 20 টু 30 উইকসে এটা বেড়ে যাবে দেখো দ্বিগুণ হয়ে গেছে 5.5 মিলিগ্রাম পার ডে তার মানে 20 সপ্তাহের আগ পর্যন্ত 2.5 20 সপ্তাহের পরে 32 পর্যন্ত 5.5 প্রথমটা ডাবল তারপর হচ্ছে 32 থেকে 40 উইকসে গিয়ে আরো বেশি 6.8 মিলিগ্রাম পার ডে টোটাল হচ্ছে যে 800 থেকে 1000 মিলিগ্রাম পুরো প্রেগন্যান্সিতে আমাদের আয়রন দরকার আমরা তাহলে যেহেতু অ্যানিমিয়া আমরা দেখবো ডায়াগনোসিস ইনভেস্টিগেশন আমরা এগুলো করব তাহলে আমাদেরকে নরমাল লেভেলস গুলো একটু জানতে হবে নরমাল লেভেল তাহলে আমরা হিমোগ্লোবিন এটা 13.5 থেকে 14 গ্রাম পারসেন্ট এটা হচ্ছে নন প্রেগন্যান্ট ফিমেলদের ক্ষেত্রে আমরা একটু আগে বলছি প্রেগন্যান্সিতে 10 গ্রাম পর্যন্ত আমরা হিমোগ্লোবিন নরমাল করব আরবিসি আমরা জানি 4.5 থেকে 4.7 আমরা একটু আগে দেখছি ফিজিওলজিক্যাল অ্যানিমিয়াতে 3.2 পর্যন্ত হতে পারে সেরাম আয়রন সেটা হচ্ছে যে 50 থেকে 150 মাইক্রোগ্রাম পার ডিএল এটা নরমাল এর চেয়ে কম হলে আয়রন কম টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি 300 থেকে 360 মাইক্রোগ্রাম পার ডিএল আর বাকিগুলো এখানে লাগবে না সেরাম ফেরিটিন হচ্ছে 30 মাইক্রোগ্রাম পার লিটার ইলেক্ট্রোপয়েটিন এগুলো লাগবে না এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ম্যাক্স সেল ভলিউম কতদূর আমাদের 32 থেকে 40% তারপরে হচ্ছে যে মিন কর্পাসকুলার ভলিউম যেটা সেটা হচ্ছে 76 থেকে 100 ফেমটোলিটার আর মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন 27 থেকে 33 পিকোগ্রাম আর এমসিএইচ 33.3 তাহলে এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে আমরা 32 33 পিসিবি এমসিএইচসি আর এর একটু নিচে গেলে 27 আর এমসিবি তো একটা আলাদা ফিগার এটা মনে রাখা সহজ 100 পর্যন্ত আমরা যেতে পারবো বড়র দিকে আর নিচে হচ্ছে 76 পর্যন্ত ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে
নেক্সট হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ইটিওলজি কি সেটা আমরা আগে একটু বলে ফেলছি। সেখানে যেমন হচ্ছে ডিপ্লিটেড আয়রন স্টোর কেন, ডায়েটারি ল্যাক, ক্রনিক রেনাল ফেলিওর, ওয়ার্মিং chronic menorrhagia, chronic infection like malaria, chalanja, repeated pregnancy, interval pregnancy কম যদি হয় less than 1 year, blood loss at the time of delivery যদি সে PPS এ ভুগে, মাল্টিপল প্রেগন্যান্সি যদি হয় তাহলে হচ্ছে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা বেশি তাড়াতাড়ি হবে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তাহলে এখানে আরো কিছু কিছু ইটিওলজি আছে, যেমন হচ্ছে হেমোরয়েডস বলছি, এগুলা ক্রনিক একটা ব্লিডিং স্টেটে আছে বডি, সেক্ষেত্রে যেমন ক্রনিক ব্লিডিং, মেনোরেজিয়া, হেমোরয়েডস, পেপটিক আলসার, আলসারেটিভ কোলাইটিস, আর হচ্ছে ক্যান্সার, এগুলা অ্যাডভান্স, এগুলা কিন্তু প্রেগন্যান্সিতে অত বেশি দরকার নাই। আচ্ছা, এখন এনিমিয়া হচ্ছে আমরা তো বেশি চিন্তা করছি কেন এনিমিয়াকে নিয়ে, কারণ এনিমিয়া কি করে না, ইফেক্টস অফ এনিমিয়া ইন প্রেগন্যান্সি কি করে, মাদারকে হাই আউটপুট ডিউ টু ইনএডিকুয়েট টিস্যু অক্সিজেনেশন, যেহেতু তার টিস্যুতে যে পরিমাণ অক্সিজেন সে পরিমাণ পৌঁছাচ্ছে না, ফলে কি হবে, হার্ট বারবার পাম্প করবে, টেকিকার্ডিয়া হবে এবং ইনক্রিজ কার্ডিয়াক ফেলিওর, এক সময় হার্টটা ফেলিওর হবে। সেটা সাধারণত কখন হয়, 30 to 32 উইকস এর দিকে বেশি হয়। আর পিপিএস হবে প্রিটার্ম লেবার, প্রিডিসপোজ টু ইনফেকশন, এনিমিয়ার কারণে বডির ইমিউনিটি কমে যায়, ইনফেকশনের চান্স বেড়ে যায়, রিস্ক অফ থ্রম্বোএম্বোলিজম, ডিলেড জেনারেল ফিজিওলজিক্যাল রিকভারি স্পেশালি আফটার সিজারিয়ান সেকশন। তুমি সিজার করলা বা ইনস্ট্রুমেন্টাল কোনো ডেলিভারি করলা, ওন হিলিংটা ভালো হবে না, কারণ তার ইনফেকশনের চান্স বেশি। ইফেক্ট অফ এনিমিয়া ইন প্রেগন্যান্সি, বাচ্চার কি কি হইতে পারে, বাচ্চা হচ্ছে ঠিকমতো অক্সিজেন পাচ্ছে না, প্লাসেন্টার সার্কুলেশন কম হচ্ছে, ফলে কি হবে, আইইউজিআর, প্রিটার্ম বার্থ, লো বার্থ ওয়েট, ডিপ্লিটেড আয়রন স্টোর, যে বাচ্চাটা সেটা ওয়েটে কম হবে, তারপরে হচ্ছে আয়রন স্টোরটা কম থাকবে, তার আবার ডিলেড কগনিটিভ ফাংশন এনিমি বেবিগুলার। তাহলে বাচ্চার হচ্ছে মেজর কি কি মনে রাখবো, আইইউজি আর আইইউডি, অ্যাবর্শন, আরডি প্রেগন্যান্সিতে অ্যাবর্শন, তারপর আইইউজি আর আইইউডি, আর মায়ের ইনফেকশন, তারপরে প্রেগন্যান্সি, হাইপারটেনশন, প্রিএক্লাম্পসিয়ার রিস্কও কিন্তু এনিমিয়াতে বেশি, তারপরে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর মানে হার্ট ফেলিওর যেটা, প্রিটার্ম লেবার, এগুলো হচ্ছে মায়ের। তাহলে লেবারের সময় কি কি কমপ্লিকেশন হতে পারে, ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি বাড়বে, তার পিপিএস হবে, আমরা একটু আগে বলছি, কারণ হচ্ছে যেখানে এনিমিয়া থাকবে সেখানে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো কম থাকে, ফলে সহজে ব্লাডটা কন্ট্রোল হয় না। আবার অন্যদিকে এনিমিয়ার কারণে তোমার ইউটেরাসটা টিস্যু পারফিউশন ঠিক মতো পায় নাই, যার জন্য ইউটেরাসটা ডেলিভারি পরে যে হঠাৎ করে কন্ট্রাকশন করে ব্লিডিংটা বন্ধ হয়, সেটা হবে না, তার অ্যাটনিসিটি থেকে যাবে। দুইটা কারণেই পিপিএসটা বাড়ে। আর ফিটাল ডিস্ট্রেস, প্লাসেন্টা সার্কুলেশনে যেহেতু হ্যাম্পার হয় সেজন্য, আর কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর যেটা হচ্ছে ভলিউম ওভার, মানে বারবার রিপিটেড তোমার হার্ট পাম্প করতে করতে হার্টটা দুর্বল হয়ে যায়, এরপরে হার্টে যদি যখন বাড়ে তখন হার্ট ফেলিওর হয়ে যায়। শক কেন, ডেলিভারির পর পর দেখো যে তার শকে চলে গেছে, অল্প ব্লিডিং হলেই সে কোপ করতে পারবে না। একটা যার এনিমিয়ার স্ট্যাটাস ভালো, সে যে পরিমাণ ব্লিডিংতে কোপ করতে পারবে, যে এনিমিক সে পরিমাণ পারবে না। দেখতেছো আপাত দৃষ্টিতে অল্প পরিমাণই তো ব্লাড ডেলিভারি পরে গেল, কিন্তু পেশেন্টের অবস্থা খারাপ শকে। তাহলে আলটিমেটলি ম্যাটারনাল পেরিনেটাল মরবিডিটি এবং মর্টালিটি দুইটাই বেড়ে যাচ্ছে। আর হার্ট ফেলিওরটা ডেলিভারির পরে সাধারণত ইমিডিয়েটলি আফটার ডেলিভারিতে হার্ট ফেলিওরটা হয়, কারণ হচ্ছে যে তোমার ইউটেরাসটা কন্ট্রাকশন করে যে ব্লাডটা সার্কুলেশনে আসে, ওটা এক্সট্রা বার্ডেন হিসেবে তার হার্টে পড়ে, যার জন্য হার্টটা পাম্প ফেলিওর হয়ে হার্ট ফেলিওরের যুগ থাকে ডেলিভারি ইমিডিয়েট পরে। তাহলে আমরা ইনভেস্টিগেশন কি করব, ইনভেস্টিগেশনের মধ্যে আমরা জানি কমপ্লিট ব্লাড কাউন্ট, ব্লাড গ্রুপ, ডায়ালিসিস টাইপিংটাও করব, মাকে হেমাটোলজিক্যাল ইন্ডিসেস গুলো করব, পেরিফেরাল ব্লাড টিউব করব, ইউরিনে আমরা হিমাচুরিয়া প্লাস হচ্ছে যে ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা সেটা দেখব, রেনাল ফাংশন টেস্ট করব, স্টুল এক্সামিনেশন করব, কোনো প্যারাসাইটিক ওভা সিস্ট আছে কিনা, প্লাস হচ্ছে যে কোনো অকাল্ট ব্লাড আছে কিনা যেটা ব্লিডিং পেপটিক আলসারে থাকে, আর হচ্ছে বোন মেরো এক্সামিনেশন আর হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস, আমাদের হচ্ছে এই পরীক্ষাগুলো করতে হবে। এখন সেরাম আয়রন কত পর্যন্ত
কমে যায় লেস দেন 12 মাইক্রোমোল পার লিটার। টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি নন প্রেগন্যান্ট স্টেটে হচ্ছে 33%। এটা লেস দেন 50% পর্যন্ত কমে যায়। যদি আয়রন কমে যায় বডিতে তখন কি হবে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে সেরাম আয়রনটা কমে যাবে কিন্তু টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা বেড়ে যাবে যেহেতু তার শরীরে আয়রন কম সেজন্য। তারপর সেরাম ফেরিটিন এটাও কিন্তু কমে যাবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে। এখানে এটা আয়রন ডেফিসিয়েন্সি পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা কি কি পাই সেগুলা, সেলগুলো সাধারণত আমরা বলি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক না, সেলগুলো নরমাল সাইজের চেয়ে ছোট ছোট থাকবে এবং ক্রোমিয়া মানে কালারটা নিবে না, প্যালট প্যালট থাকবে, তাই না? আর হচ্ছে ওখানে কিছু টিয়ার ড্রপ সেল, তারপরে সিস্টোসাইট, ভাঙ্গা ভাঙ্গা আরবিসি, এগুলা রেটিকুলোসাইটটা একটু বেশি থাকে। পেরিফেরাল ব্লাড ফিল্ম আমরা এগুলো দেখে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা বুঝতে পারি। তাহলে এখানে দেখো তিনটা অ্যানিমিয়া আমাদের মেইনলি হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া আর ক্রনিক ডিজিজের জন্য অ্যানিমিয়া। এখানে কি হচ্ছে সেরাম আয়রনটা আয়রন ডেফিসিয়েন্সিতে কমে যাচ্ছে, থ্যালাসেমিয়াতে সেরাম আয়রনটা নরমাল অথবা ইনক্রিজড, এটাই হচ্ছে এর সাথে পার্থক্য। আবার ক্রনিক ডিজিজেও কিন্তু আয়রনটা কমতেছে, তাহলে শুধুমাত্র থ্যালাসেমিয়াতে আয়রনটা বাড়তেছে বা নরমাল, কারণ ওখানে আরবিসি তে ভেঙে যায় ফলে আয়রনটা বেড়ে যায় থ্যালাসেমিয়াতে। টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে বাড়তেছে ইনক্রিজড কিন্তু থ্যালাসেমিয়াতে নরমাল, আর ক্রনিক ডিজিজের জন্য যেটা সেখানে ডিক্রিজড। তাহলে ক্রনিকটার সাথে এটা পার্থক্য হয়ে গেল। ট্রান্সফেরিন স্যাচুরেশন এটা লাগবে না, সেরাম ফেরিটিন, সেরাম ফেরিটিন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ডিক্রিজড আর থ্যালাসেমিয়াতে হচ্ছে নরমাল থাকতে পারে অথবা ইনক্রিজড, যেহেতু আয়রনও বাড়লো সেজন্য ফেরিটিনও বাড়লো থ্যালাসেমিয়াতে। আর ক্রনিক ডিজিজে নরমাল ফেরিটিনটা কিন্তু আয়রন ডেফিসিয়েন্সিতে ডিক্রিজড। আচ্ছা, এখন আমরা যেটা বললাম ব্লাড এবং বোন মিরো রেসপিরেশন, বোন মিরো রেসপিরেশনে কি পাচ্ছি ওটা অত বেশি না, কিন্তু পেরিফেরাল ব্লাড ফিল্মে যেটা বলছিলাম মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া পাবো, হাইপোক্রোমিয়া পাবো সেলগুলো অ্যানাইসোসাইটোসিস, পয়কুলোসাইটোসিস, তারপর টিয়ার ড্রপ, সিস্টোসাইট, এগুলো। ম্যানেজমেন্ট কি করব, ম্যানেজমেন্টের উদ্দেশ্য কি? ম্যানেজমেন্ট হচ্ছে যে টু অ্যাচিভ এ নরমাল হিমোগ্লোবিন বাই এন্ড অফ প্রেগন্যান্সি, একটা নরমাল হিমোগ্লোবিন তার প্রেগন্যান্সির পরেও থাকতে হবে। দুই নাম্বার টু রিপ্লেনিশ আয়রন স্টোরস, তার যে আয়রন স্টোর সেটাকে আমরা ফিল আপ করব। তাহলে কিভাবে করা যায়? টু ওয়েজ টু কারেক্ট অ্যানিমিয়া, দুইভাবে, একটা হচ্ছে আয়রন সাপ্লিমেন্টেশন আর একটা ব্লাড ট্রান্সফিউশন, দুইটা। আর আয়রন সাপ্লিমেন্টেশনের মধ্যে কি কি অপশন আছে? ওরাল আয়রন এবং প্যারেন্টাল আয়রন। তাহলে চয়েস অফ মেথড কিসের উপর ডিপেন্ড করতেছে? ডিপেন্ড করতেছে থ্রি মেইন ফ্যাক্টরস। আমি কোন মেথডে তাকে ট্রিটমেন্ট দিব। এক হচ্ছে সিভিয়ারিটি অফ দ্য অ্যানিমিয়া, অ্যানিমিয়া যদি সিভিয়ার ফর্মে থাকে, সেখানে সে যদি প্রেগন্যান্সি শেষের দিকে থাকে, তার টাইম নাই, তাকে আমরা ব্লাড আয়রন দিয়ে তাকে রেডি করা, তখন আমরা ডাইরেক্ট ব্লাডে চলে যেতে পারি, প্যাক সেল ভলিউম, হোল ব্লাড না কিন্তু প্যাক সেল ভলিউম। তারপর হচ্ছে জেস্টেশনাল এজ, জেস্টেশনাল এজ এর হচ্ছে প্রথম দিকে যদি হয় আমি তাকে ওরাল দিতে পারি বা প্যারেন্টাল দিতে পারি, কিন্তু শেষের দিকে হলে আমরা ব্লাডে বা প্যারেন্টালে যাব, তাহলে প্রথম দিকে ওরালটাই আমরা বেশি চয়েস করি। প্রেজেন্স অফ এডিশনাল রিস্ক ফ্যাক্টর, তার এডিশনাল বাড়তি কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, এসব সবকিছু দেখে আমাদেরকে ট্রিটমেন্টটা সিলেক্ট করতে হবে। ম্যানেজমেন্ট অপশনের মধ্যে ব্রিফ, আমরা কিন্তু অ্যাকচুয়ালি মানে অ্যানিমিয়াটা শুধুমাত্র প্রেগন্যান্সিতেই আমি ইয়া করব, অ্যানিমিয়াটা কারেকশন করব, সেটা টার্গেট করা ভুল। আমাকে অ্যানিমিয়া ফিল আপ মানে ডেফিসিয়েন্সিটা যদি আমি ওভারঅল আমরা কমাতে চাই, তাহলে ফিমেলদেরকে অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে কিন্তু অ্যাকচুয়ালি এটা ট্রিটমেন্ট শুরু করা উচিত। তখন থেকে তাদেরকে হেলথ এডুকেশন, তাদের যে এটার ডিমান্ড বেশি, কোন কোন খাবারে আয়রন বেশি, তারপরে পার্সোনাল হাইজিন, তারপর হচ্ছে কোন কোন ইনফেকশনের গুলাতে আয়রন কমে যাচ্ছে, সবকিছু ব্যাপারে তাদেরকে হেলথ এডুকেশন দিলে তারা তখন থেকে অ্যালার্ট থাকবে, ফলে তারা প্রেগন্যান্সিতে গিয়ে আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগবে না। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যদি অদূরে আমরা না পারি, তখন আমরা প্রি প্রেগন্যান্সি, যেটা প্রি কনসেপশনাল কাউন্সেলিং বলি, তখন থেকে কিন্তু টার্গেট করতে পারি। তখন থেকে তাকে ওই একই হেলথ এডুকেশন গুলা দিলাম, তার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, যেগুলোতে আয়রন অ্যাবজর্পশনে হ্যাম্পার হচ্ছে বা সে কোনো ক্রনিক ডিজিজে ভুগছে কিনা, সেগুলো আমরা কারেক্ট করলাম।
তাহলে তারা প্রেগন্যান্সিতে গিয়ে অ্যানিমিয়াতে সাফার করবে না। Treat the cause before conception, pre-pregnancy balanced diet, education and health support, build up iron stores during adolescent phase. এখন আমাদের মডালিটিস অফ ম্যানেজমেন্ট কি কি আছে আমরা আগে বলছি, ওরাল আছে আর প্যারেন্টাল আছে এবং ব্লাড ট্রান্সফিউশন আছে। প্যারেন্টালের মধ্যে ইনজেক্টেবল আয়রন আছে আর একটা হিউম্যান রিকম্বিনেন্ট ইরিথ্রোপয়েটিন, যাদের বিশেষ করে ইরিথ্রোপয়েটিনের ডেফিসিয়েন্সি রেনাল ইনভলভমেন্ট সহ থাকে সে তাদের জন্য। ওরাল আয়রনে কি হচ্ছে 100 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন যেটা, সেটাতে 0.18 গ্রাম পার্সেন্ট পার ডে আয়রন ইনক্রিজ হয়। কিন্তু ওরাল আয়রনের মেইন সবচেয়ে বেশি ড্রব্যাক কি? ড্রব্যাক হচ্ছে যে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন কেন হ্যাম্পার হচ্ছে? যাদের হচ্ছে ওয়ার্ম ইনফেস্টেশন আছে, তারপরে আয়রনটা কখন নিচ্ছ, কিছু আয়রন যদি ফসফেট পাইটেট এইসব ফুডের সাথে একসাথে যদি আয়রনটা নেওয়া হয় তখন সেটা অ্যাবজর্পশনে হ্যাম্পার করে। আলটিমেটলি বায়ো অ্যাভেলেবিলিটিটা কমে যায়। কমে গেলে কি হচ্ছে? আয়রন স্টোরটা পুয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, আইডিয়াল ডোজ হচ্ছে 100 মিলিগ্রাম পার ডে। আমরা প্রোফাইলিক হিসেবে দিচ্ছি এটা। ফেরাস কি কি ফর্মে আমাদের অ্যাভেলেবল ড্রাগ আছে? প্যারাসিলোকুনেট, প্যারাসফিমারেট, প্যারাসাকসিনেট, সালফেট, অ্যাসকর্বিক সাইট্রেট এইসব ফর্মে। কিন্তু তাহলে এতগুলো ফর্মুলেশনের মধ্যে যেটা অ্যাবজর্পশন বেশি সেগুলো হচ্ছে যে যেমন অ্যাসকর্বেট, ভিটামিন সি এর সাথে যদি তুমি আয়রনটা নাও তাহলে কিন্তু অ্যাবজর্পশন বেশি হয়। যেমন হচ্ছে মাকে যদি বলো যে তুমি আয়রনটা শেক খাবে, কোন কোন মিডিয়াতে আয়রন বেশি অ্যাবজর্পশন হবে? অ্যাসিডিক মিডিয়াতে। হ্যাঁ, তাহলে স্টোমাকের অ্যাসিড সবচেয়ে বেশি যখন সিক্রেশন হয়, ইমিডিয়েটলি আফটার খাবারের পরে কিন্তু অ্যাসিডটা বেশি সিক্রেশন হয় তখন। প্লাস হচ্ছে সেই যদি সাথে ভিটামিন লেবু খাইলো, ভিটামিন সি নিল, তাহলে তার অ্যাবজর্পশনটা বেশি হবে। রাইজিং হিমোগ্লোবিন 0.8 গ্রাম পার ডিএল পার উইক। তাহলে 0.18 যদি পার ডে হয় 7 দিনে 0.8, পার উইকে এক সপ্তাহে তুমি 0.8 গ্রাম টার্গেট হিমোগ্লোবিন বাড়ে। সাইড ইফেক্ট কি কি হচ্ছে? এটার আবার ড্রব্যাক আছে, সেটা হচ্ছে যে জিআই আপসেট কমন, যেমন হচ্ছে বেশিরভাগ রোগী হচ্ছে যে এইগুলোর কারণে আয়রনটা কন্টিনিউ করতে চায় না, যেমন বমি হয়, গ্যাস্ট্রিক ইরিটেশনটা বেশি হয়, অ্যাসিডিটি বেড়ে যায়, এই জন্য পুয়ার কমপ্লায়েন্স থাকে। Patient compliance not guaranteed, ineffective in patient with worm infestation. যার worm infestation আছে তার ক্ষেত্রে effective না। Inconclusive evidence on benefit of control release iron preparation. আচ্ছা, এগুলো হচ্ছে ওরাল আয়রনের ড্রব্যাক। এখন প্যারেন্টাল কি? প্যারেন্টালটা কখন দিব? ইনটলারেন্স টু ওরাল আয়রন, পুয়ার কমপ্লায়েন্স টু ওরাল আয়রন, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার যাদের আছে, ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম যাদের আছে, র‍্যাপিড ব্লাড লস, হঠাৎ করে অনেক ব্লাড লস হয়ে গেছে যেটা ওরাল ফর্মে দিয়ে তুমি কভার করতে পারবা না, সেক্ষেত্রে তোমাকে প্যারেন্টাল ফর্মে যেতে হবে। পেশেন্ট ডোনেটিং লার্জ অ্যামাউন্ট অফ ব্লাড, এটা তো আমাদের প্রেগন্যান্সিতে দরকার নাই, এটাই মেইন জেনার। তারপর হচ্ছে pregnant women with severe iron deficiency anemia, যার এনিমিয়ার ইয়াটা গ্রেডটা হচ্ছে সিভিয়ার, তার ক্ষেত্রেও কিন্তু প্যারেন্টাল হচ্ছে চয়েস, সেক্ষেত্রে ওরাল না। তারপরে প্রেজেন্ট ইন লেট ইন প্রেগন্যান্সি, যে পেশেন্ট তোমার কাছে 36 উইকস এর পরে আসছে এনিমিয়া নিয়ে, তাকে তুমি ওরাল দিয়ে মেকআপ করতে পারবে না, সেজন্য তাকে প্যারেন্টালে যেতে হবে। প্যারেন্টালে হচ্ছে যে তাহলে কি কি সুবিধা? সুবিধা হচ্ছে সে যে নরসিয়া, ডায়রিয়া, কতগুলো ব্যাড ওরাল ইয়া ছিল সেগুলো থেকে সে বাঁচছে, মানে সেভ হচ্ছে। 2 নাম্বার হচ্ছে যে একসাথে সে আয়রনটা এনশিওর হয়ে গেল। তুমি আয়রনটা প্রেসক্রাইব করলা, কিন্তু পেশেন্ট নিচ্ছে কি নিচ্ছে না তার কোনো ঠিক ঠিকানা নাই, তার যখন ভালো লাগে তখন নিচ্ছে, যখন ভালো লাগে না তখন নিচ্ছে না। কিন্তু তুমি যদি ওটা আইডি ফর্মে বা দাও তখন কিন্তু পুরো যে আয়রনটা তার দরকার সেটা এনশিওর হয়ে গেল। এগুলো হচ্ছে প্যারেন্টালের সুবিধা। আচ্ছা, এখন হচ্ছে আইবি এবং আইএম, এই দুইটা ফর্মে আমরা সাধারণত প্যারেন্টাল আয়রন দিই, কিন্তু এর মধ্যে আইবিটা আমরা বেশি দিই, আইএমটা দিই না, কারণ আইএম আয়রন ইনজেকশন যেটা অনেক বেশি পেইনফুল, সেই জন্য ওটা আমরা সাধারণত দিই না, আইবিটা দিই। আইবি কিন্তু মেইন ড্রব্যাক কি? মেইন ড্রব্যাক হচ্ছে যে অ্যানাফাইলেক্টিক শক, অনেকে কিন্তু রিঅ্যাকশন করে, হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন করে পেশেন্ট অনেক, যেহেতু আছে রেকর্ড যদিও খুব রেয়ার, সেই জন্য আমরা আইবিটা কোথায়? হসপিটালে, যেখানে যেকোনো এরকম একটা প্রবলেম
প্রবলেম হইলে সে যেন সেটা সাথে সাথে ম্যানেজ হয়। সরি। আচ্ছা, তাহলে আয়রন আমরা কিভাবে ইনজেকশন যে দিব আইবি কিভাবে দিব, তাহলে করব ক্যালকুলেশনের ফর্মুলা যেটা সেটা হচ্ছে 0.3 ইনটু ওয়েটটা হচ্ছে পাউন্ডে ইনটু 100 মাইনাস হিমোগ্লোবিন কিন্তু পার্সেন্টেজে। পার্সেন্টেজ মানে কি, ধরো আমি জানি যে হিমোগ্লোবিন আমার স্ট্যান্ডার্ড যদি ধরে জি হিমোগ্লোবিন 14, তাহলে যার 7 হিমোগ্লোবিন আছে তার কত পার্সেন্ট হবে হিমোগ্লোবিন? 50%। তখন 100 মাইনাস 50 হবে, তাই না? গ্রামেরটা লিখতে পারবো না আমরা, পার্সেন্টেজ হিমোগ্লোবিনকে নিয়ে তারপর লিখতে হবে। আর ওয়েটটা কেজিতে লিখতে পারবো না, সেটা আমাকে পাউন্ডে লিখতে হবে। এই সূত্র দিয়ে আমরা টোটাল আয়রনটা দেখব। এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করে যে পরিমাণটা আসবে, সে ধরো তোমার 1000 আসলো, তার 50%, 1000 এর 50% কত? 500, সেটা প্লাস 50% অফ রেজাল্ট মানে এটার রেজাল্ট। তাহলে এইটাতে যা আসে প্লাস ওই যেটা আসবে রেজাল্ট তার 50% আবার অ্যাড হবে, কারণ তার স্টোরের জন্য। ঠিক আছে, দুটোটা মিলে আমার যে পরিমাণ আয়রনটা আসবে সেই পরিমাণ আয়রন তাকে আমরা দিব প্যারেন্টালি। এখন আয়রন ডেফিসিয়েন্সির পরে আরেকটা এনিমি আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফলিক ডেফিসিয়েন্সি। ফলিক ডেফিসিয়েন্সি তোমরা জানো, সেলুলার ফলিক অ্যাসিড রিডিউস টু ডিহাইড্রোফলিক অ্যাসিড দেন টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড। এই জিনিসটা আমাদের কিন্তু ডিএনএ এর জন্য দরকার, তাই না? যেটা দিয়ে সেল গ্রোথ এবং ডিভিশন হয়। ফলে কি হচ্ছে, সো মোর অ্যাক্টিভ টিস্যু রিপ্রোডাকশন এন্ড গ্রোথ মোর ডিপেন্ডেন্ট অন সাপ্লাই অফ ফলিক অ্যাসিড। যদি তুমি ফলিক অ্যাসিডটা সাফিসিয়েন্ট পরিমাণে দিতে না পারো তাহলে কিন্তু বাচ্চার কনজেনিটাল অ্যানোমালি হয়ে যায়, তাই না? প্ল্যাটেলেট নিউরোটিক ডিফেক্ট হয়। তাহলে ফলিক অ্যাসিডটা আমাদের প্রেগন্যান্সিতে আয়রনের পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ। ফলিক অ্যাসিডটা আমরা কি কাদের কাদের ক্ষেত্রে ফলিক অ্যাসিডটা খুব বেশি মানে অ্যাটেনশন দিতে হবে, যেমন হচ্ছে যে যেসব উইমেন বলবে যে তাদের যেমন ইপিলেপসির জন্য কে কনভালসেন্ট দেয়, তারপরে যার মাল্টিপল প্রেগন্যান্সি, যার যে পেশেন্টটা থ্যালাসেমিয়া, তারপরে হচ্ছে যে স্পেরোসাইটোসিস, হিমোলাইটিক অ্যানিমিয়া, এইসব পেশেন্টদেরকে আমাদেরকে অবশ্যই ইনভেরিয়েবলি ফলিক অ্যাসিড দিতে হবে। ম্যাটারনাল রিস্ক কি হবে সাপ্লাই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন না করলে? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আর পিটাল রিস্ক তো হবে। পিটাল হচ্ছে প্রি কনসেপশনাল ডেফিসিয়েন্সি কজ নিউরাল টিউব ডিফেক্ট এন্ড ক্লেফট প্যালেট এটসেট্রা। তাহলে এই যে একটা কনজেনিটাল ম্যালফরমেশন, এটা কিন্তু অনেক কমন আমাদের দেশে। তাহলে শুধুমাত্র ফলিক অ্যাসিডটা সাপ্লিমেন্টেশন দিলে আমরা বাচ্চার এই অ্যানোমালিটা প্রিভেন্ট করতে পারি। ফলিক ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তাহলে ডায়াগনোসিস কিভাবে করব? এখানে হচ্ছে যে আর আয়রন ডেফিসিয়েন্সির সাথে পার্থক্য কি, আয়রন ডেফিসিয়েন্সিতে সেলটার সাইজ ছোট হয়ে গেছিল আর এখানে সেলটার সাইজ বেড়ে গেছে। কারণ আমরা নরমাল সেল সাইজ কত? 76 থেকে 100, তাহলে 76 এর নিচে হলে আয়রন আর 100 এর উপরে গেলে হচ্ছে ফলিক ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। পেরিফেরাল স্মিয়ারে কি পাবা? ম্যাক্রো, ওখানে পাইছিলাম সাইটোসিস, হাইপোক্রোমিয়া, আর এখানে ম্যাক্রোসাইটোসিস। এখানে আর কি কি পাবো আমরা? হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল। নিউট্রোফিলটা থাকবে ওদের পেরিফেরাল ব্লাড ফিল্মে, দেখা যাবে যে নিউট্রোফিলটা 5 লোবের বেশি, হাইপার সেগমেন্টেড। তারপরে নিউট্রোপেনিয়া, নিউট্রোফিলটাও কমে যাবে। থ্রম্বোসাইটোপেনিয়া, তাহলে নিউট্রোফিল এবং থ্রম্বোসাইটোপেনিয়া, প্লেটলেট এগুলো কমে যাচ্ছে। লো সেরাম ফোলেট লেভেল, লো আরবিসি ফোলেট, এগুলো দিয়ে আমরা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা ডায়াগনোসিস করতে পারি। তাহলে ফোলেট রিকোয়ারমেন্ট কিরকম লাগে? নন প্রেগনেন্টে হচ্ছে যে 50 থেকে 100 মাইক্রোগ্রাম, আর প্রেগনেন্টে 300 থেকে 400, অনেক বেশি, অনেক গুণ বেড়ে যাচ্ছে। Usually folic acid present in diets, fresh vegetable, green leafy vegetable সেগুলোতে হচ্ছে ফলেটটা থাকে। কিন্তু এটা অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এটা কুকিং করলে এটা ডিস্ট্রয় হয়ে যায়। সেজন্য আমাদেরকে কিছু কিছু যেমন সালাদ, তারপরে কিছু কিছু ভেজিটেবলস যেগুলা কুকিং ছাড়া দিতে হবে, তাহলে ফলেটটা আসবে। ফলেট ডেফিসিয়েন্সি কিভাবে কত হয়? 0.5 থেকে 1 মিলিগ্রাম ফলিক অ্যাসিড পার ডে। যেমন হয়েছিল ডেইলি লস, এটাও কিন্তু 0.5 থেকে 1 মিলিগ্রাম ফলিক অ্যাসিড ডেইলি লস হচ্ছে। ইফ নিউরাল টিউব ডিফেক্ট যদি তুমি চিন্তা অ্যাভয়েড করতে চাও তাহলে কদ্দু সাপ্লিমেন্ট করতে হবে 4 মিলিগ্রাম
ফলিক অ্যাসিড পার ডে, এটা হচ্ছে রিকমেন্ডেশন দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা তাছাড়া আমরা তো হুট করে একটা এনিমিয়া যখন ডিল করতে যাচ্ছি তখন কিন্তু আমরা ফার্স্ট চিন্তা করব হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, তাকে আমি ওরাল আয়রন দিলাম, কিন্তু বাই দ্যাট টাইম মানে সেই সময় যাচ্ছে, ঠিকমতো আয়রন নিচ্ছে, বাট তার এনিমিয়া কারেকশন হচ্ছে না, তখন আমাকে সাসপেক্ট করতে হবে যে আমি হয়তো অন্যরকম একটা এনিমিয়া নিয়ে ডিল করতেছি, তখন পরের কেসিক ডেফিসিয়েন্সিটা চিন্তা করতে হবে। FDA suspect that folate deficiency anemia when the expected response to adequate iron therapy is not achieved. যখন আয়রন থেরাপি দিয়েও যখন অ্যানিমিয়াটা কারেকশন হচ্ছে না, তখন হয়তো এটা চিন্তা করতে হবে। ম্যাক্রোসাইটোসিস ক্যান অকার ইন প্রেগন্যান্সি ইন অ্যাবসেন্স অফ ফলিক ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তোমার ম্যাক্রোসাইটোসিস প্রেগন্যান্সিতে কিছুটা এমনও হতে পারে ফলিক ডেফিসিয়েন্সি ছাড়াও, যখন ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দুইটা একসাথে থাকে, তখন it will be masked by iron deficiency anemia, তখন কিন্তু ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি একটা মাস্ক হয়ে যায়। ডেফিনিটিভ ডায়াগনোসিস তখন যদি করতে চাও তোমাকে বোন ম্যারো স্টিমুলেশন করে করতে হবে। তাহলে কিভাবে ম্যানেজ করতে পারি? রুটিন প্রোফাইলিক্স দিব, যেটা বললাম আমরা 4 মিলিগ্রাম করে ফলিক অ্যাসিড আমরা সাপ্লিমেন্ট করব। প্রোফাইলিক্স দিব যারা রিস্ক গ্রুপ, অ্যান্টিকনভালসেন্ট যারা নেয়, যারা হচ্ছে যে একটু বললাম হিমোলাইটিক ডিজিজে ভুগতেছে তাদেরকে। তারপর হচ্ছে কন্টিনিউ রুটিন থেরাপি ফর হিমোলাইটিক অ্যানিমিয়া। প্যারেন্টাল থেরাপি সাধারণত আমরা দিই না, যদি দিই সেটা হচ্ছে সিভিয়ার ডেফিসিয়েন্সি যদি থাকে। আচ্ছা, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, এটার জন্য মেগালোব্লাস্টিক হয়, সেটা কিন্তু খুব রিয়ার, কারণ স্পেশাল গ্রুপের হয়, সেটা হচ্ছে গ্যাস্ট্রেক্টমি, যেখানে ভিটামিন বি12টা গিয়ে অ্যাবজর্পশন হয়, সেখানে যদি সমস্যা থাকে, সরি আইলাইটিস, আইলিয়ার রিসেকশন, এসব কারণে পার্নিশিয়াস অ্যানিমিয়াটা হয়। ইন্টেস্টাইনাল প্যারাসাইটস, এটাও আমাদের ডায়াগনোসিস হচ্ছে পেরিফেরাল ব্লাড স্মিয়ার দেখে। এখানে ভিটামিন বি12 লেভেল কত থাকে? লেস দেন 80 পিকোগ্রাম পার এমএল। আর ট্রিটমেন্ট কি দিব? ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিতে ভিটামিন বি12 ইনজেকশন দিব 1 মিলিগ্রাম আইএম উইকলি, প্রতি সপ্তাহে 1 মিলিগ্রাম করে আইএম। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে তাহলে আমাদের এগুলো কিভাবে ডায়াগনোসিস করতে পারি? হিমোগ্লোবিন এস্টিমেশন করব, পেরিফেরাল ব্লাড স্মিয়ার দেখব, এমসিবি দেখব, মেনলি বোঝা যাবে সেল সাইজটা অনেক বেশি থাকবে। তারপরে বোন মেরো তো আছেই। আচ্ছা, এখন ওয়ার্ম ইনফেস্টেশন আমি একটুখানি লিখছি কেন? কারণ আমাদের দেশে ওয়ার্মটার জন্যই কিন্তু বেশি হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। সেজন্য একটুখানি প্রেগন্যান্সিতে আমরা কিভাবে ট্রিটমেন্ট করতে পারি সেটা হচ্ছে মেবেন্ডাজল 100 মিলিগ্রাম টুয়াইস ডেইলি ফর 3 ডেজ। প্যারেন্টাল পামোয়েট হচ্ছে 100 মিলিগ্রাম পার কেজি সিঙ্গেল ডোজ। অ্যালবেন্ডাজল হচ্ছে যে 400 মিলিগ্রাম ওয়ান্স এ ডে ফর 3 ডে। এভাবে যদি আমরা ট্রিটমেন্টটা দিই তাহলে আয়রন অ্যাবজর্পশনটা ভালো হবে। হিমোগ্লোবিন অ্যাপেটিসে আমরা কি দেখি? এখানে হচ্ছে একটা ইনহেরিটেড ডিসঅর্ডার হিমোগ্লোবিন সিনথেসিসে। এখানে মেইনলি সিনথেসিস কোথায় প্রবলেম? গ্লোবিন সিনথেসিসে না? তাহলে থ্যালাসেমিয়া আছে, আর কি কি আছে এখানে? স্ট্রাকচারাল হিমোগ্লোবিন ভেরিয়েন্ট, যেমন হচ্ছে যে সিকেল সেল অ্যানিমিয়া থাকে। আর হচ্ছে আমরা এখানে সিকেল সেল আর থ্যালাসেমিয়া এটা একটু দেখবো। নরমাল অ্যাডাল্টের হিমোগ্লোবিন আমরা জানি 6 মান্থের পরে হচ্ছে হিমোগ্লোবিন এটা বেশি থাকে, হিমোগ্লোবিন A2টা কম থাকে, আর F2 হচ্ছে less than 1%, অনেক কম। 4 গ্লোবিন চেইন অ্যাসোসিয়েটেড উইথ হিম কমপ্লেক্স, এর মধ্যে 2 আলফা 2 বিটা থাকে A তে, হিমোগ্লোবিন A তে, 2 তে থাকে 2 আলফা 2 ডেল্টা, আর F এ থাকে 2 আলফা 2 গামা। হিমোগ্লোবিন সিনথেসিস ইজ কন্ট্রোলড বাই জিন। আলফা চেইন হচ্ছে যে 4 জিন, 2 from each parent, আর বিটা চেইন কন্ট্রোল হয় মাত্র 2টা জিন দিয়ে, 1 from each parent। হিমোগ্লোবিন অ্যাপেটিসে ডেফিনিশন আমরা যেটা স্ট্রাকচারাল এবং হচ্ছে যে সেল সহ দুটাই। ইনহেরিটেড ডিসঅর্ডারস অফ হিমোগ্লোবিন, যেটা বংশগতভাবে ডিসঅর্ডারটা আসতেছে, ফ্যামিলিতে রান করতেছে। ডিফেক্ট মে বি ইন গ্লোবিন চেইন সিনথেসিস, যেমন থ্যালাসেমিয়া। আর যদি শুধুমাত্র স্ট্রাকচার অফ গ্লোবিন চেইন সমস্যা থাকে তখন হবে সিকেল সেল ডিজিজ। হিমোগ্লোবিন অ্যাবনরমালিটিস মে বি হোমোজাইগাস, যখন বোথ প্যারেন্টেরই থাকবে তখন হচ্ছে হোমোজাইগাস, আর তখন হবে হচ্ছে এটা মেজর। আর যদি মানে সাফারার অফ ডিজিজ, সে কিন্তু ডিজিজে সাফার
সেটা হচ্ছে ক্যারিয়ার, ইনহেরিটেড ফ্রম ওয়ান প্যারেন্ট থেকে সে তার লাইফ স্প্যান, ফলে আরবিসি লাইফ স্প্যানটা কমে যায়, আরবিসিটা ভেঙে যায়। টাইপ কি কি আছে থ্যালাসেমিয়া? আলফা, বিটা। বিটার মধ্যে আবার দুই ধরনের আছে, মেজর এবং মাইনর। আচ্ছা, এখন আলফাতে কোন ক্রোমোজোমে সমস্যা থাকে? 16 ক্রোমোজোমে। আর বিটাতে হচ্ছে 11 ক্রোমোজোম। 11 এর সমস্যা হলে বিটা। এখন আমরা যেটা বেশি পাই সেটা হচ্ছে যে বিটা ট্রেট, বিটা থ্যালাসেমিয়া ট্রেট, এটা কিন্তু আমরা অনেক পাই। এটা হেটারোজাইগাস ফর্ম তাহলে। আর এখানে হচ্ছে কি কমে থাকে, পেশেন্ট কিভাবে আসে? এখানে মাইল্ড এনিমিয়া থাকে। প্রেগন্যান্সিতে এটা বেশি হয়, এনিমিয়াটা আরো বেশি এগ্রেভেট হয় প্রেগন্যান্সিতে। ইনভেস্টিগেশনে কি পাবো? হিমোগ্লোবিনটা অ্যারাউন্ড 10 গ্রাম পার ডিএল প্রথম দিকে। প্রেগন্যান্সি অ্যাডভান্স হইতে থাকে তখন তাকে হিমোগ্লোবিনটা অনেক বেশি কমে যায়, আয়রন দিয়েও কভার হচ্ছে না, তখন তাকে ব্লাডও দিতে হয়। রেড সেল ইন্ডিসেসের মধ্যে ওইটা কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার মতো এমসিবিটা কম থাকবে, লো এমসিএইচ, কিন্তু এটাই হচ্ছে পার্থক্য। নরমাল এমসিএইচসি, থ্যালাসেমিয়াতে এটা নরমাল থাকবে। আর এটার আমরা কিভাবে ডায়াগনোসিস করি? হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে। ম্যানেজমেন্ট কি করব? এটা হচ্ছে যে আমরা সেম এস নরমাল মেরি প্রেগন্যান্সি, ফ্রিকোয়েন্ট হিমোগ্লোবিন টেস্ট, বারবার হিমোগ্লোবিন করে দেখবো কমছে কিনা, আয়রন ফোলেট সাপ্লিমেন্টেশন ইউজুয়াল ডোজ, কিন্তু প্যারেন্টাল আয়রনটা দিব না, কারণ এখানে আয়রন ওভারলোড হওয়ার একটা ভয় থাকে। ইফ নট রেসপন্ডেড তখন হচ্ছে আইএম পলিগেসিড দিব। যদি ব্লাড ট্রান্সফিউশন ক্লোজ টু টাইম অফ ডেলিভারি, ডেলিভারির কাছাকাছি সময়ে যদি তার এনিমিয়া থাকে তাকে ব্লাড ট্রান্সফিউশন মানে প্যাক সেলটা দিব। আচ্ছা, মেজর যেটা সেটা কিন্তু দুইটা, ওইটা আমাদের দরকার নাই। মেজর গুলো প্রেগন্যান্সি নিয়ে পর্যন্ত আসতে পারে না, সেখানে আমরা জানি এটা হোমোজাইগাস ফর্মে থাকবে, সিভিয়ার এনিমিয়া থাকবে, আর হচ্ছে ব্লাড ছাড়া অন্য কোনো বিকল্প নেই, তাকে ব্লাড দিয়ে থাকবে মেজরটা। থ্যালাসেমিয়াতে আমরা পেরিফেরাল ব্লাড ফিল্মে সাধারণত এই সেলগুলো পাই, টার্গেট সেল মানে ডাবল রিং। দেখো মাঝখানে একটুখানি হচ্ছে যে তোমার কালার আছে, আর বাইরে একটা কালারলেস, এরপরে আবার একটু কালার, এটাকে বলে টার্গেট মানে ডাবল রিং। আর কি পাবা? এটা হচ্ছে বললাম টিয়ার সেল। তাহলে টার্গেট সেলটা হচ্ছে থ্যালাসেমিয়াতে বেশি পাওয়া যাবে। তাহলে আমরা এক ঝলকে দেখে নিই, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করলাম, সিবিসি করলাম। এখন হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস যদি অ্যাবনরমাল ব্যান্ড আসে তাহলে তো চলে গেল থ্যালাসেমিয়ার দিকে। সিবিসিতে এমসিবি দেখলাম, যদি কোয়ালিটেটিভ হিমোগ্লোবিন থাকে ইলেকট্রোফোরেসিস করলাম, যদি হিমোগ্লোবিন 2টা বেড়ে যায় তখন বিটা থ্যালাসেমিয়া। আর যদি আমার ইলেকট্রোফোরেসিস এবং সিবিসি দুটাই নরমাল থাকে তখন আর কোনো কিছু করতে হচ্ছে না। কিন্তু যদি এমসিবি এমসিএইচ এই দুটাতে পার্থক্য থাকে তখন আমাকে নেক্সট স্টেপ মানে ইলেকট্রোফোরেসিসটা করতে হচ্ছে। তাহলে একটা সিবিসি রিপোর্ট যখন তুমি হাতে পাবা তখন তোমাকে স্পেশালি এই প্যারামিটার গুলো দেখতে হবে, এমসিপি তারপরে এমসিএইচ, এগুলো তুমি স্পেশালি দেখবা। দেখলে যদি দেখো যে সবগুলোই কমে গেছে তাহলে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি। কিন্তু আমরা একটু আগে বললাম এমসিএইচসি, এটা হচ্ছে যে থ্যালাসেমিয়াতে কমে না, একটা পার্থক্য আছে। আমরা তাহলে ওগুলো ভালো করে দেখলে বুঝতে পারবো যে তাকে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করবো কিনা। সিকেল সেলটা একটু বলি, এটা হচ্ছে অটোজোমালি ইনহেরিটেড স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি আমরা বলছি। এখানে হিমোগ্লোবিন এস থাকে, সাসসেপ্টিবল টু হাইপোক্সিয়া when oxygen supply is reduced. Hemoglobin precipitates and makes the RBCs rigid and sickle shaped. হেটারোজাইগাস আছে, এটারও হোমোজাইগাস আছে। হোমোজাইগাস হইলে ডাবল এস, হেটারোজাইগাস হইলে এস। আচ্ছা, এখন সিকলিন ক্রাইসিস frequently occurs in pregnancy, puerperium and in a state of hypoxia like general anesthesia. হয়তো সে যদি সিকেল সেল এনিমিয়া হয় তাকে তুমি যদি জানা থাকে জেনারেল অ্যানেস্থেসিয়াতে তুমি অ্যাভয়েড করবে। আর যদি নরমালি এমনি মাইল্ড এনিমিয়া নিয়ে থাকে কিন্তু প্রেগন্যান্সি বা পুরপেরিয়ামে এটা অনেক বেড়ে যাবে। ইনক্রিজ ইনসিডেন্স অফ অ্যাবর্শন এবং স্টিলবার্থ, তাদের অনেক বেশি অ্যাবর্শন স্টিলবার্থ হয়ে যায় পুরো প্রেগন্যান্সি আগে হচ্ছে না। বাচ্চার গ্রোথ রেস্ট্রিকশন, প্রিমেচিউর বার্থ এবং ইন্টারপার্টাম ফিটাল ডিস্ট্রেস, ইনক্রিজড পেরিনেটাল মর্টালিটি। এখানেও কিন্তু ট্রেড আছে সিকেল সেল ক্ষেত্রে, ক্যারিয়ার স্টেজ আছে, ডাজ নট কজ এনি সিগনিফিকেন্ট ক্লিনিক্যাল প্রবলেম। যাদের ক্যারিয়ার তাদের তেমন একটা প্রবলেম হয় না।
সিকেল সেল ডিজিজে হচ্ছে যে হাইপোক্সিক কন্ডিশনে কি হচ্ছে হিমোগ্লোবিন এস কি হচ্ছে পলিমারাইজ জেলস অন ক্রিস্টালাইজ হচ্ছে পলিহিমোলাইসিস অফ সেলস সেলগুলো ভেঙে যাচ্ছে এন্ড থ্রম্বোসিস অফ ভেসেলস ইন ভেরিয়াস অর্গানস গুলোতে থ্রম্বোসিস হচ্ছে ফলে লং স্টেন্ডিনে মাল্টিপল অর্গান ড্যামেজ হচ্ছে তাদের এখানে এই যে আরবিসি নরমাল এটা আর সিকেল সেলে এরকম এখানেও কিন্তু ডায়াগনোসিস হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস ম্যানেজমেন্ট কি করবা ও কিউরেটিভ ট্রিটমেন্ট দরকার ইফেক্টিভ অ্যানালজেসিয়া প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক তাদের ইনফেকশনের চান্স অনেক বেশি সেজন্য প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক আর অক্সিজেন ইনহেলেশন দিতে হবে সে মার এনিমিয়া সে তখন বারবার ব্রেথলেসনেস শ্বাসকষ্ট এগুলো নিয়ে ভুগবে এনিমিয়ার সাথে তখন তুমি কিন্তু সিঙ্গেল সেলের জন্য চিন্তা মানে মাথায় আনতে পারো তারপরে ফলিক অ্যাসিড আয়রন এগুলো অ্যাজ ইউজুয়াল যেগুলো আমরা সাপ্লিমেন্ট সেগুলো সব দিব আর হচ্ছে আইবি আয়রন এখানেও কন্ট্রাইন্ডিকেটেড কারণ এখানেও আরবিসিটা ভেঙে যাচ্ছে আয়রনের ওভারলোড হতে পারে সেজন্য আমরা আইবিটা দিব না ব্লাড ট্রান্সফিউশন দেওয়া যাবে লেবারের সময় আমরা কিভাবে তাহলে কি করব ম্যানেজ করব কমফোর্টেবল পজিশনে দিব এডুকেট অ্যানালজেসিয়া অক্সিজেন ইনহেলেশন লাগবে এখানে এই ওতে কিন্তু অক্সিজেনটা খুবই ভাইটাল লো থ্রেশহোল্ড অফ অ্যাসিস্ট্যান্ট ডেলিভারি তার ডেলিভারিটা অ্যাসিস্টেন্ট করতে হবে অ্যাভয়েড আর্গুমেন্টটা আমরা দিব না হার্ট ফেলিওরের চান্স বেশি প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিক্স দিব আয়রন ফোলেট যেগুলো দিচ্ছিলাম সেগুলো কন্টিনিউ করব 3 মাস পর্যন্ত আপনার ডেলিভারি তারপর হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রাসেপটিভ দিব যাতে নেক্সট তাড়াতাড়ি বাচ্চা আবার না হয় টেক হোম মেসেজ এনিমিয়া অলদো প্রিভেন্টেবল ইজ এ global problem যদিও প্রিভেন্টেবল কিন্তু এটা গ্লোবাল প্রবলেম এনিমিয়া স্টিল ইজ দ্য কমনেস্ট কজ অফ ম্যাটারনাল মর্টালিটি মরবিডিটি 40% পর্যন্ত আমরা দেখছি এনিমিয়া can be due to number of cause অনেকগুলো কজ দিয়ে হয় ইনক্লুডিং সার্টেন ডিজিজ দিয়ে হয় or a shortage of iron folic acid or vitamin B12 এগুলো ডেফিসিয়েন্সির কারণে হয় the most common cause of anemia pregnancy is iron deficiency এবং আয়রন থেরাপির মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে ওরাল থেরাপিটা youth need to be educated about diet adolescent period থেকে আমরা তাদেরকে এগুলো শিখাবো sanitation personal hygiene whom infestation should be treated pregnant women should be given iron and folic acid supplementation pregnancy তে antenatal care আসবে এবং iron folic acid এগুলো সাপ্লিমেন্টেশন আমরা অবশ্যই দিব থ্যাংক ইউ তোমরা কি শুনতে পারছো তাকে আমি এমনি বকবক করে যাচ্ছি হ্যালো শোনা গেছে ম্যাম শোনা গেছে কোনো প্রবলেম হলে আমাকে জানাইও আর আমার এরকম নিজে নিজে বলে যাচ্ছি তো কেমন জানি হচ্ছে আচ্ছা আমি তাহলে নেক্সট ডায়াবেটিসে চলে যাই আমি ছুটি হ্যালো ম্যাম 10:37 হয়ে গেছে আজকে আর মাথায় ঢুকবে না শেষ আমি ছুটি দেন না ছুটি ম্যাম আজকে 8টা থেকে ক্লাস ছিল ম্যাম পেডি ক্লাস ছিল ম্যাম আছে ক্লাস ছিল হ্যাঁ ম্যাম আমরা 8টা থেকে ক্লাস করতেছি ম্যাম আমরা তো মানুষ ম্যাডাম মানুষ মানুষ বলেই তো বেশি পরিশ্রম করতে হবে মানুষ না হলে তো পরিশ্রমের প্রশ্নই আসে আচ্ছা তোমাদেরকে দাঁড়াও তোমরা কয়জন আছো তোমরা কয়জন হ্যালো ম্যাম 128 জন আছে এখন 127 জন দেখতে পাচ্ছি আমি সহ তাই না আচ্ছা এমনি কি তোমাদের এনিমিয়া রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বলো তাহলে আমি ঠিক আছে তোমাদেরকে জোর করে তো কিছু পড়ানো যাবে না